মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যাইতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম হতো। দর্শক, নেত্রকোনার মদনে 11 বছরের শিশু কন্যার মা হতে যাওয়ার যে ব্যাপার, অন্তঃসত্ত্বা হওয়া, 7 মাসের অন্তঃসত্ত্বা, এবং এর পেছনে ওই শিশু এবং তার পরিবার মাদ্রাসার যে বড় হুজুরকে দায়ী করছে, সেই ব্যাপারে ঘটনা আরও মারাত্মক দিকে যাচ্ছে। এই ঘটনা জনসম্মুখে যিনি এনেছেন এই শিশুর চিকিৎসক ডাক্তার সাইমা, তাকে নানা ধরনের হুমকি ধামকি অব্যাহত রয়েছে। গত রাতে, মধ্যরাতে এই ডাক্তার সাইমা লাইভে এসেছেন। লাইভে এসে তার নিজের জীবন শঙ্কার মধ্যে আছে এই ধরনের বক্তব্য দিয়েছেন। কে কিভাবে তাকে হুমকি দিচ্ছে, কিভাবে তাকে হ্যারেস করা হবে, মানে তিনি এক সময় বলেছেন যে আমাকে যে মানে অপদস্থ করা হচ্ছে ফোনে এবং ফেসবুকে, তাতে আমার স্বাভাবিক জীবন যাপন করা মানে অসম্ভব হয়ে পড়েছে এবং আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে, এ ধরনের মারাত্মক অভিযোগ করেছেন। গত 4-5 দিনে অন্তত 12 থেকে 15টা এরকম ঘটনা গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফেসবুক স্ক্রল করলেই, গণমাধ্যমে নিউজ খুঁজলেই যেন এই খবরগুলোই সামনে আসছে। এরকম ভয়ঙ্কর পরিণতির দিকে চলে যাচ্ছে আমাদের সমাজ। আমরা সেগুলো একটু মানে আমাদের নজরে যেগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। নেত্রকোনার মদন উপজেলার এই ব্যাপারটা তো বলতে চাই যে বক্তব্য দিয়ে আপনারা এই ভিডিওটা দেখা শুরু করলেন। শিশুর 11 বছরের শিশু কন্যার তার নিজের মুখের বক্তব্য। সে নিজের মুখে বলছে যে এই হুজুর ছাড়া আর কারো সঙ্গে এই ধরনের কোনো সম্পর্ক তার হয়নি। এই হুজুরই তার এই সর্বনাশটা করেছে এবং কিভাবে করেছে ডাক্তার যেভাবে বর্ণনা দিয়েছেন সেভাবেই, ওই বারান্দা ঝাড়ু দেয়া, মসজিদের বারান্দা ঝাড়ু দেয়া, তারপরে তার নিজের ঘর ঝাড়ু দিতে বলা, তারপরে ঘরের মধ্যে যে ঘর মানে দরজা আটকে দিয়ে তার সঙ্গে এই কর্মকাণ্ড করা এবং ক্রমাগতভাবে দিনের পর দিন তাকে ভয় দেখিয়ে, তাকে, তার মাকে, নানিকে মারার ভয় দেখিয়ে এই ধরনের কর্মকাণ্ড করা, এই ব্যাপারগুলো সামনে আসছে। আবার এর মানে এই হুজুরের পক্ষে যারা দাঁড়ানোর চেষ্টা করছে তারা যেটা বলার চেষ্টা করছে, এমনকি এই ঘটনায় যে দোষী সে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলছে যে এই শিশু নাকি তার নানার সঙ্গে শুয়ে থাকে, এই নানার সঙ্গে এগুলো করেছে এবং নানা এই কর্মকাণ্ডগুলো করে হুজুরের উপরে চাপিয়ে দিচ্ছে। এ ধরনের ভয়ঙ্কর মানে নির্মম কথাও সে বলেছে নিজেকে বাঁচানোর জন্য। এখন পুলিশের কর্তব্য হবে প্রকৃত অপরাধী কে সেটা খুঁজে বের করা। হতে পারে যে এই মাদ্রাসার যিনি প্রধান তাকে দায়ী করা হচ্ছে, হতে পারে তিনি নির্দোষ, কিন্তু তিনি নির্দোষ নাকি দোষী এটা প্রমাণের তো ওয়ে রয়েছে। শিশু নিজে যখন বলছে, একজন শিশু যখন নিজে অভিযোগ করে যে এই কাজ কে করেছে তার সঙ্গে, এরপরে নতুন করে ডিএনএ টেস্টে এটা মিথ্যা না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকেই অপরাধী ধরব এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে তাকে রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য খুব সহজেই বের করতে পারে, কিন্তু এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করার ঘটনা আমরা দেখিনি। চলুন, গত কয়েকদিনে, গত 4-5 দিনে কি ভয়াবহ ঘটনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে, পাশাপাশি নেত্রকোনার মদনের এই ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করে কোন সমাজে আমরা বাস করছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত কয়েকদিনে সারা দেশে যে ভয়ঙ্কর চিত্রগুলো উঠে আসতে আমরা দেখছি, সেই ভয়ঙ্কর চিত্রগুলো
একটা অন্যরকম পরিস্থিতি দিচ্ছে। এই নেত্রকোনার ঘটনাতে ডাক্তার নিজের জীবন আশঙ্কার মধ্যে পড়েছে বলে দাবি করছে। তাকে নিয়ে ফেসবুকে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে, তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তিনি নিজে লাইভে এসে নিজের জীবন বিপন্ন এবং স্বয়ং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তিনি করছেন। এরই মাঝে এই যার বিরুদ্ধে অভিযোগ, সে ফেসবুকে লাইভ করে দাবি করছে যে এই শিশু ঢাকায় ছিল, তার মা তার মাদ্রাসা থেকে ঢাকায় নিয়ে গিয়েছিল, ঢাকা থেকে তার নানা জোর করে এই শিশুকে আবার বাড়িতে নিয়ে এসেছে, বাড়িতে নিয়ে এসে আমার মাদ্রাসায় আবার দিয়েছে। 1 বছর পরে সে মাদ্রাসা থেকে চলে গিয়েছিল, সেই বাড়িতে এনে আবার আমার মাদ্রাসায় দেওয়ার পেছনে আমরা জানতে পেরেছি যে এই নানা এই শিশুটির সঙ্গে এরকম আচরণ করে এবং তার নানা তার লিপ্সা পূরণের জন্য শিশুটিকে দূরে না রেখে নিজের কাছে এনেছে। এরকম ভয়ঙ্কর কুরুচিপূর্ণ কথাও সে বলেছে নিজেকে বাঁচানোর জন্য। আমরা চলুন একটু দৃষ্টি দিই যে সারা দেশে গত কয়েকদিনে কত কত ভয়ঙ্কর চিত্রগুলো উঠে আসলো। প্রথমে আপনারা এই ফটোকার্ডটা দেখুন বাংলা টিভির। সেখানে বলা হচ্ছে নোয়াখালীতে প্রশিক্ষণার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার। নোয়াখালীর ঘটনা এটা। এই খবরটা গতকালকের পত্রিকায় এই খবরটা হয়েছে। এরপরে দেখুন শ্রেণীকক্ষে ছাত্রীকে ওই সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক। তার বেশভূষা লেবাস সবগুলোই বলা যায় যে এই লেবাস কাদের থাকে কিংবা এই লেবাসধারী কারা। এরপরে আরটিভির এই শিরোনামটা দেখুন। এখানে বলা হচ্ছে ইতালির কিশোরীকে করে পালিয়েছেন বাংলাদেশি যুবক। আমার সমাজ, আমার দেশের নাগরিক কোথায় যাচ্ছি আমরা? শুধুমাত্র হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ যত ঘটনা গত 4-5 দিনে উঠে এসেছে তার মধ্যে 95%ই মাদ্রাসা শিক্ষক কিংবা মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা, কিংবা তারও বেশি 98-9%ই এটা 1-2টা ঘটনা ঘটেছে যেগুলো মাদ্রাসার বাইরে। এরপরে বলা হচ্ছে যে এনটিভি উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলায়ে শিক্ষক হাসপাতালে। এর পরে যে নির্মম ঘটনা নিয়ে আমরা আলোচনার সূত্রপাত করেছি নেত্রকোনার মদনে, সেই খবরটাও গণমাধ্যমে নানাভাবে আসছে। এই গণমাধ্যমের খবরটা দেখুন। সেখানে বলা হচ্ছে যে ঢাকা পোস্টের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, 12 বছরের মাদ্রাসা ছাত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা। এখানেও কিন্তু টেকনিক্যালি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। এই কথা কেন এই ফটোকার্ডটা দেখালাম? এখানে বলা হচ্ছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু এখানে বলা হচ্ছে না মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। ওটা বলতে সম্ভবত গণমাধ্যমেরও একটু ভয় লাগে কিংবা লজ্জাবোধ হয়, কিংবা ওই ভাসুরের নাম মুখে নেব ব্যাপারটা কেমন। মাদ্রাসা কলঙ্কিত, একটা মাদ্রাসা কিংবা 5টা মাদ্রাসা কলঙ্কিত হলে পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত হয়ে যাবে, এই ভয় অনেকের মধ্যে কাজ করে। কিন্তু তা কেন হবে? যে সকল মাদ্রাসায় এই ঘটনাগুলো ঘটছে, যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিলেই তো ঘটনা থেমে যায়। যে মাদ্রাসাগুলোতে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে সেগুলো বন্ধ করে দিন, যারা ঘটাচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন, তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। এরপরে বলা হচ্ছে দেখুন আরটিভিরই বলছে ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে। তার বাবা কারাগারে, এই ঘটনা বলা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে খবর এসেছে, বিডি নিউজ 24 এই খবরটা দিচ্ছে। নিউ ইয়র্কে মসজিদে 2 শিশুকে নিপীড়নের মামলায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার। এই নিউ ইয়র্কেও বাদ যাচ্ছে না। এরপরে আসছে চট্টগ্রামে, বিডি নিউজ 24 বলছে চট্টগ্রামে ছাত্রকে যৌন হয়রানি, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। এরকম ভয়ঙ্কর চিত্রের মধ্যে আমরা আছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পুলিশকে নির্বিকার থাকতে দেখি। বিশেষ করে মাদ্রাসায় যখন বলাৎকারের ঘটনা ঘটে তখন পুলিশ গ্রেপ্তার করার অভিযানে যায় না, কিংবা পুলিশ নির্বিকার থাকে, এরকম ব্যাপার দেখে। অথচ আমরা দেখি যে পুলিশ ছাত্রলীগ ধরতে কিন্তু খুবই পটু। ছাত্রলীগ পাইলেই ধরে, ছাত্রলীগ যে কোনো ইস্যু পাইলে কিংবা না পাইলে তারা ধরে ফেলে। ওইটাতে বেশি ক্রেডিট পাওয়া যায় কিংবা বাহবা পাওয়া যায়, সেই কারণেই বোধহয় এই কাজটা করে। যেমন দেখুন যে এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে,
চট্টগ্রামে অন্যান্য ঘটনা যখন চাঞ্চল্যের সৃষ্টি করছে সেই ব্যাপারে পুলিশের নির্বিকার অবস্থা যখন দেখছি, তখন এই ঘটনাটা দেখুন, যেখানে বলা হচ্ছে হাটহাজারীতে বিশেষ অভিযানে যুবলীগ ছাত্রলীগের 10 নেতাকর্মী আটক। একদিন আগে একটা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 14 জন ছাত্রলীগের নেতাকে, মানে রেস্টুরেন্টে তারা খাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল যে তারা দেশবিরোধী কর্মকাণ্ড করছে। হ্যাঁ, অভিযোগ থাকলে সেটা নিশ্চয়ই গ্রেপ্তার করতে হবে, কিন্তু এই যে এত এত সমাজ ধ্বংসকারী ঘটনাগুলো ঘটছে, তাহলে পুলিশ কি করছে? এই যে মানে নেত্রকোনায় মদনে 11 বছরের শিশুকে 7 মাসের অন্তঃসত্ত্বা বানিয়ে দিল, তার ব্যাপারে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হবে না ওই অভিযুক্ত ব্যক্তি? সে কিভাবে লাইভে এসে বরং আরও শিশুর পরিবারটিকে অভিযুক্ত করে এবং বলছে যে এই শিশুর চরিত্র ভালো না, এই শিশু সম্পর্কে বলছে এই শিশুর চরিত্র ভালো না, এই শিশু হিজাব পরে না, এই শিশু মানে ইয়া করে না, মানে কি বলে যে আমাদের নিয়ম মানে না, মাদ্রাসার নিয়ম মানে না, এই ধরনের বক্তব্য সে লাইভে এসে দিচ্ছে। ভিডিওটা আমাদের কাছে আছে, কিন্তু মানে তাকে হাইলাইট করার ব্যাপার এটা হয়ে যাবে, সেই কারণে এই ভিডিওটা, বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি না। আপনারা যারা শুনেছেন তারা শুনেছেন। এবার আসি এই নেত্রকোনার এই ঘটনাটাকে কেন্দ্র করেই দুটা ফেসবুক পোস্ট। এইটা দেখে নিন। আরিফুল ইসলাম নামে এক ভদ্রলোক ডাক্তার সাইমার ছবি এবং ওই অভিযুক্ত মানে লম্পটের ছবি দিয়ে, লম্পটের ছবিতে টিক মেরে ডাক্তার সাইমার ছবি ক্রস চিহ্ন দিয়ে সে ফেসবুকে পোস্ট দিয়েছে। তার মানে হচ্ছে যে এটা ডাক্তার সাইমাকে ইয়ে করার, কি বলে, আক্রান্ত করার কিংবা আক্রমণ করার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা দেখেছি যেটা ডাক্তার সাইমা নিজে মানে দাবি করেছেন। এরপরে আসুন দুইটা ছবি আপনাদেরকে দেখাবো। এক বৃদ্ধের ছবি, যার সাদা দাড়ি মেহেদি রাঙা রঙে সে রাঙায়িত করেছে, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি। এই ভদ্রলোকের বয়স, বাংলা টিভির এই স্ক্রিনশট দুটো দেখেন, এটা মানে বাংলা টিভির নিউজ থেকে নেওয়া। 72 বছরের এই ভদ্রলোক মানে 4 বছরের শিশুকে মানে তার লাইফটাকে ধ্বংস করে দিয়েছে। 4 বছরের শিশুকে এই 72 বছরের বৃদ্ধ এই কাজ করেছে এবং তার বিরুদ্ধে এলাকাবাসী বলছে যে এর আগে বহুবার এ ধরনের কর্মকাণ্ড করে ধরা খেয়েছে, মার খেয়েছে, কিন্তু তবুও এ শুধরায় না। এই ব্যাপারগুলো হচ্ছে এবং এই ব্যাপারগুলো যখন হয় তখন ওই যে নেত্রকোনার ওই হুজুরের বিরুদ্ধে এরকম মানে অভিযোগ যখন আসে, তখন কেউ আবার ফেসবুকে এরকম পোস্ট দিচ্ছে, দেখছি যে হুজুর নাকি বলছে যে ইদানিং অনেক বেশি মাংস খাচ্ছি, মাংস খেয়ে শরীরে উত্তেজনা তৈরি হয়, উত্তেজনা কমানোর জন্য এখন মাংস খাওয়া বাদ দিচ্ছে। এরকম বক্তব্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। তো আমার মনে হয় যে তুই বেটা আরও বেশি মাংস খা, মাংস খেয়ে জীবনটাকে মাংসাশী করে ফেল, তাতে সমস্যা নেই। এই ছবিটা দেখুন, সেখানে বলা হচ্ছে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে চুল কেটে ন্যাড়া করে দেয়া হচ্ছে। এর ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেগুলো আপনারা হয়তো অনেকেই দেখেছেন। শিশুর বক্তব্য আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার আসি আরও কিছু মজার ব্যাপারে। এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে যে 3য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক আটক। এরপরে ডাক্তার সাইমা অন্তত 10টি স্ক্রিনশট শেয়ার করে একটা পোস্ট দিয়েছেন। ডাক্তার সাইমার এই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি বলছেন যে এ ধরনের কথাবার্তা আজকাল নিয়মিতই শোনা যাচ্ছে, বলা হচ্ছে অন্য কাউকে আল্লাহর ভয় দেখানো খুব সহজ, কিন্তু নিজেকেও যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ফিকির কারো থাকে না। অর্থাৎ মানে ডাক্তার সাইমাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে এই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন, কিভাবে তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এদিকে আমরা দেখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে মানে আবু তোহা মানে মানে বেশ জনপ্রিয় ওয়াজি আবু তোহার স্ত্রী দাবি করা একজন সাবিকুন নাহার সারা, তিনি সালাউদ্দিন আম্মারের একটা পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, এই পোস্টটা দেখে নিন। তিনি লিখেছেন যে এই কাঠামোতে হাতটা দিবে কে? যে দিবে তার তো অ্যাটলিস্ট পবিত্র হতে হবে। লেবাসধারীগুলোর বাহ্যিকটা যতটা সাদা আর নিট অ্যান্ড ক্লিন, ভেতরটা ততটাই কুৎসিত, অন্ধকার আর নারীর লিপসাই নোংরা দুর্গন্ধযুক্ত। মানে বলছে যে 96টাই এমন,
কি ভয়ঙ্কর কথা বলছে, 100 জনে 96টাই এমন। এরকম অভিযোগ কেন একজন নারী করতে পারবেন? কেন একজন নারী এই অভিযোগ করার মতো অধ্যত্ব দেখাবেন যদি বাস্তবতা এর থেকে একেবারে আকাশ পাতাল তফাৎ হয়? তারপরে তিনি বলছেন যে অন্যথায় দিনের ঝান্ডা আজ ভুলণ্ঠিত হতো না। এদের নোংরামি ভেতরে ভেতরে কোন পর্যায়ে চলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানে রিভিল করেন, চিন্তাও করা যায় না। এই বক্তব্য তিনি দিচ্ছেন, এবং এই বক্তব্য যে কারণে দিচ্ছেন, সালাউদ্দিন আম্মারের একটা পোস্ট, সালাউদ্দিন আম্মার যে পোস্টটা ফেসবুকে দিয়েছিলেন তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে একটা ভালো লাগার দিক যে সালাউদ্দিন আম্মার নিয়ে অনেক বিতর্ক হয়েছে রাকসুর জিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের, তাকে নিয়ে অনেক খারাপ বিতর্ক রয়েছে, কিন্তু এই ব্যাপারে তিনি যে সোচ্চার হয়েছেন এর জন্য তাকে অন্তত একটা সাধুবাদ দিতে হয়, কারণ তিনি যেহেতু এই প্রজন্মের অনেকের কাছে আইডল, সুতরাং এই প্রতিবাদটা একটা পজিটিভ দিক তৈরি করতে পারে। তিনি বলছেন যে একটা বাচ্চা মেয়েকে তার ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলের আগেই রেপড হয়ে কনসিভ করতে হয়েছে, সে বুঝতেও পারেনি তার পেটে বাচ্চা, সে মনে করছে ভেতরে ভারী কিছু একটা নাড়াচাড়া করছে। ধর্ষক মৌলবী তাকে হুমকি দিয়েছিল এই ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলবে, সে কাউকে কিছু জানায়নি। যখন বাড়ির মানুষ বুঝলো ততদিনে পেটের বাচ্চাটার বয়স 7 মাস। বেশ বড় পোস্ট। শেষে তিনি লিখেছেন, এক মাদ্রাসার ধর্ষক গ্রেপ্তার হয়, আর এক মাদ্রাসায় ধর্ষণ নিপীড়ন চলে, কিন্তু এই যে ধর্ষণের পেছনে যে কাঠামোটা কাজ করছে এখানে কেউ হাত দেয় না, ফলে এই বাচ্চা ছেলে মেয়েদের মৌলভী নামক কিছু রাক্ষস ধর্ষকদের হাত থেকে রক্ষা করার কোনো উপায় আমরা আপাতত দেখছি না। কি মানে নিদারুণ চিত্রটা তিনি তুলে ধরেছেন। এই কথাগুলো অনেকে, সাধারণ মানুষ এই কথাগুলো বলতে ভয় পায়, কারণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আরেকটি ব্যাপার দেখাতে চাই, নাগরিক টিভির একটা খবর। সেখানে বলা হচ্ছে যে সিরাজগঞ্জে 5 বছরের শিশুকে বলাৎকার, বিচারের বদলে সালিশে ধামাচাপার চেষ্টা। এই সমাজটা কোন দিকে গেছে দেখুন, সালিশে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিরাজগঞ্জে এই ঘটনাটা গতকালকে ঘটেছে। এরপরে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একসাথে অন্তত 15টা খবর, এই জাতীয় এই সংক্রান্ত 15টা খবর, 15টা ফটোকার্ড এক জায়গায় নিয়ে এই ফটোকার্ডটা দেখে নিন, যেখানে সারা দেশে এই রকম ঘটনা ঘটে যাওয়ার সাম্প্রতিক যে চিত্র, গত 4-5 দিনের যে চিত্র, সেই চিত্রগুলোর অধিকাংশ এখানে উঠে এসেছে। এরপরে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামে। চট্টগ্রামে বলা হচ্ছে যে এখানে মোহনা টিভির এই স্ক্রিনশটটা মানে ফটোকার্ডটা, সেখানে বলা হচ্ছে চট্টগ্রামে ছাত্রকে যৌন হয়রানি, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। এরপরে আসবো আমরা আরেকটা শেষ খবরে, সেটা হচ্ছে যে এটা দেখে নিন, বাংলা টিভি ইউরোপ এই খবরটা করেছে। গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়ে লম্পট শিক্ষকের লালসার শিকার মাদ্রাসা ছাত্র। মানে মাদ্রাসা শিক্ষকের কাছে গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়েছে একটা ছাত্র, শিখতে যাওয়ার পরে সেই মাদ্রাসা মানে একটা শিশু মানে কিশোর সেই মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার হয়েছে। বুঝতেই পারছেন যে কি হয়েছে। তার মানে এখন পরিস্থিতি, মানে অযথা সমালোচনা করে তো লাভ নেই, এখন পরিস্থিতি এমন দিকে গেছে যে বিচ্ছিন্ন আপনি 1টা 2টা 5টা ঘটনার বিচার করে কোনো লাভ হবে না। এই পুরো ব্যবস্থার ওপরে আপনাকে নজর দিতে হবে যে এই শিক্ষা ব্যবস্থায় আদতে কি হচ্ছে, এখানে কারা পড়াচ্ছে, কারা এর নেতৃত্ব দিচ্ছে, কারা এর পেছনে রয়েছে, কারা পড়ছে, এর ওপরে একটা ব্যাপক গবেষণা দরকার, এবং এটা থামানোর জন্য একটা আশু পদক্ষেপ, সরকারি বড় হস্তক্ষেপ এখনো দরকার। গোটা মাদ্রাসা শিক্ষা মানে কওমি শিক্ষা তো পুরোটাই সরকারের আওতার বাইরে। সরকার এটার উপরে বিন্দুমাত্র প্রভাব রাখে না, কিংবা সরকারের কোনো কর্তৃত্ব এটার উপরে নেই। অনেক দিন থেকেই দাবি উঠছে যে এই কওমি মাদ্রাসা শিক্ষার উপরে সরকারের কর্তৃত্ব স্থাপন করা উচিত। সরকার যদি কর্তৃত্ব না স্থাপন করে তাহলে এই শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে, কি বাচ্চারা শিখছে, কি না শিখছে, কারা শিক্ষক হচ্ছেন, যোগ্যরা শিক্ষক হচ্ছেন কিনা, নাকি এই ধরনের চরিত্রহীনরা শিক্ষক হয়ে যাচ্ছেন গোপনে গোপনে, এই ব্যাপারগুলো সরকারের তখন নখদর্পণে থাকবে। প্রয়োজনে এই পুরো শিক্ষা ব্যবস্থা সরকারি মানে স্বায়ত্তশাসিত অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি বেতনের আওতায় আনা হোক, যেগুলো বেতনের আওতায় নাই, অনেকগুলো রয়েছে যেগুলো নাই, সেগুলো সেই আওতায় আনা হোক, সরকারি একটা কাঠামোর
কাঠামোর মধ্যে আনা হোক, এর সিলেবাসগুলো সরকারি কাঠামোর মধ্যে আনা হোক, যেন আমাদের দেশে যে বহুমুখী শিক্ষা চলছে, বহুমুখী শিক্ষার ফলে কোনো শিক্ষার সঙ্গে কোনো শিক্ষার যে মিল নেই, এই ব্যাপারে একটা বড় বাধা দূর হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসার মতো পবিত্র নাম নিয়ে পবিত্র কর্মকাণ্ডের কথা বলে যে অপবিত্র কর্মকাণ্ডগুলো হচ্ছে কিংবা কেউ কেউ করার চেষ্টা করছে, যেটা এখন রীতিমতো ভাইরাস আকারে ছড়িয়ে পড়ছে সমাজে, সেখান থেকে আমাদের মুক্তি দরকার। এবং অতি অবশ্যই ওই নেত্রকোনার মদনে যে ঘটনাটা ঘটেছে তার জন্য অভিযুক্তকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য বের করতে হবে। রিমান্ডে এনে তাকে বোঝাতে হবে যে তখন সে ওই শিশুর নানার কথা বলে নাকি নিজের অপকর্মের কথা বলে। আর যে ডাক্তার এই তথ্য বাইরে এনেছেন সেই ডাক্তার দাবি করছেন তার জীবন আশঙ্কার মধ্যে, সুতরাং তার নিরাপত্তা দেওয়াও রাষ্ট্রের দায়িত্ব। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।